ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স বিষয়টা যদি ভালো মতো পড়তে হয় তাহলে তোদের বেসিক ম্যাথ ক্লিয়ার থাকতে হবে। কারণ ফিজিক্সের যে বিষয়গুলো তোরা পড়বি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে এবং ইন ফিউচার যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করিস বা ফিজিক্স তোর যদি থেকে যায় সাবজেক্ট কম্বিনেশন হিসেবে, তাহলে বেসিক ম্যাথ কিন্তু তোর ক্লিয়ার করা অবশ্যই দরকার। এই বেসিক ম্যাথটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাতে তো ক্লিয়ার হয়ে যায়, বাট এই সাবজেক্টটাতে যে বিষয়গুলো তোকে কভার করতে হবে সেগুলো কভার করতে করতে মোটামুটি 2 বছর পার হয়ে যায়। কিন্তু ফিজিক্সের কনসেপ্টগুলো কিন্তু তার জন্য ওয়েট করবে না, তোকে ফিজিক্সের কনসেপ্টগুলো এই 2 বছরের মধ্যেই ক্লিয়ার করতে হবে। এবং ফার্স্ট সেমেস্টারটাই তোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট সেমেস্টারেই ম্যাথমেটিক্সের ইউজেসটা সব থেকে বেশি। প্রথম সেমেস্টার হলেও এই সেমেস্টারে ম্যাথমেটিক্সের ইউজেসটা প্রচুর পরিমাণে। তো ম্যাথমেটিক্সের বেসিক নিয়মগুলো কিন্তু তোদের অবশ্যই দরকার। এবারে বেসিক নিয়ম বলতে কি কি বোঝানো হচ্ছে? বেসিক নিয়ম বলতে ক্লাস 9 এবং ক্লাস 10 পর্যন্ত তোরা ম্যাথমেটিক্সে যেগুলো পড়ে এসেছিস, বিশেষ করে বীজগণিত এবং পরিমিতি এবং ত্রিকোণমিতি, এই যে পার্টগুলো পড়ে এসেছিস, ত্রিকোণমিতিতে যে সাইন থিটা কস থিটা এই যে জিনিসগুলো পড়ে এসেছিস, এগুলোর কনসেপ্ট প্রচুর পরিমাণে ইউজ হবে ফিজিক্সে সেমেস্টার 1, সেমেস্টার 2, সেমেস্টার 3, সেমেস্টার 4। মানে ফিজিক্সের ওভারঅল 2 বছরে তোদের লাগবেই এগুলো। এছাড়াও বীজগণিতের বিভিন্ন সমাধান করার যে কৌশলগুলো সেগুলো তো কাজে লাগবে, গ্রাফের কনসেপ্টগুলো কাজে লাগবে, অর্থাৎ লেখচিত্রগুলোর কনসেপ্ট কাজে লাগবে। সাথে নতুন কিছুও তোদেরকে জানতে হবে। নতুন কিছু বলতে ভেক্টর অ্যালজেব্রা বলে একটা পার্ট পড়বি, যেটাকে আমরা ম্যাথমেটিক্সের মধ্যেই রাখতে পারি, যদিও ফিজিক্স আলাদা করে চ্যাপ্টার আছে। তো ভেক্টর অ্যালজেব্রা তোদেরকে নতুন করে শিখতে হবে। এবং ডেরিভেশন ইন্টিগ্রেশন, এই যে শব্দ দুটো বললাম আগে হয়তো কোনো এই শব্দ দুটো তোরা শুনিসনি। তো এই ডেরিভেশন এবং ইন্টিগ্রেশন এই দুটো অধ্যায় মানে এই দুটো টপিককে কিন্তু খুব ভালো মতো কভার করতে হবে, কারণ ফিজিক্সের পদে পদে মানে ফিজিক্সের এক একটা লাইন পর পর প্রতি লাইনে ধরে নে ডেরিভেশন এবং ইন্টিগ্রেশনের ইউজেস থাকবেই। মানে আমি ওয়ার্ডটা বলে এই লাইনটা বলে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে বেসিক ম্যাথের গুরুত্বটা কতখানি। বুঝতে পারলি নিশ্চয়ই ফিজিক্সে বেসিক ম্যাথের গুরুত্ব কতখানি। তো বেসিক ম্যাথ কি তাহলে আমরা পুরোটাই কভার করবো? এখন দেখ, বেসিক ম্যাথের যদি সবকিছু শেখাতে শুরু করি তাহলে ফার্স্ট সেমেস্টার থেকেও বেশি সময় লেগে যাবে, মানে 6 মাসের থেকেও বেশি সময় লেগে যাবে তোদেরকে বেসিক ম্যাথ শেখাতে গিয়ে। কিন্তু তা তো করলে হবে না, ফিজিক্সটাও তো পড়তে হবে। তাই জন্য বেশ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যেগুলো না শিখলেই নয়, যেগুলো না শিখলে তুই ফিজিক্স শুরু করতেই পারবি না, সেই বিষয়গুলো আমি আজকের ক্লাসে তোদের বোঝাবো। সেই বিষয়গুলোর মধ্যে সামান্য একটু পার্ট আমি আজকের ক্লাসে তোদের বোঝাবো। এইভাবে বেশ কয়েকটা ক্লাস নিয়ে আসবো যেখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নতুন যে টপিকগুলো আছে যেগুলো তোদের ফিজিক্সে কাজে লাগবে সেগুলো তোরা এখানে শিখে নিতে পারবি। যারা চ্যানেলে নতুন আছিস তোদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি। এখানে ফিজিক্সের প্রতিনিয়ত ক্লাস তো তোরা পাচ্ছিসই। খুব গুরুত্বপূর্ণ শর্ট ট্রিক্স গুলো তোরা পেয়ে যাবি, নিউমেরিক্যাল সলভ করার যে স্কিল সেটা এই এই চ্যানেল থেকে তোরা গেইন করে নিতে পারবি। এবং প্রতিনিয়ত কোশ্চেন সেট প্র্যাকটিস তো থাকবেই, লাইভে এসে আমি তোদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাবোই, প্লাস কনসেপচুয়াল ক্লাসও কিন্তু তোদের এখানে থাকে। এবং যারা ক্লাস 11 সেমেস্টার 1-এ উঠেছিস তোদের জন্য বলে রাখি, যদি এমন কেউ থাকিস যে ফিজিক্সের জন্য আলাদা করে কোর্স নিতে চাস, তাহলে আমার অনলাইন কোর্স অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তোরা যদি চাস সেখানে এনরোল করে নিতে পারিস। নতুন ব্যাচ শুরু হচ্ছে, একেবারে বেসিক থেকে শেখানো হবে, প্রথম থেকে শেখানো হবে। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক বেসিক ম্যাথ। বেসিক ম্যাথে আমরা যেটা শিখবো সেটা হলো ডেরিভেশন। সবার প্রথমেই বেসিক ম্যাথে আমরা শিখবো ডেরিভেশন। ডেরিভেশন বা আমরা এটাকে বলি অবকলন। দেখ, শুধু নিয়ম শিখিয়ে দিব না যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা শুধু শিখিয়ে দিলাম মুখস্থ করে নিবি হয়ে গেল, এইরকম টাইপের আমি জিনিস শেখাবো না। ঠিক আছে? এখানে ফর্মুলা তো ডিরাইভ করবোই এবং সেই ডেরিভেশনটা করে দেখাবো যে কি করে হলো। ফর্মুলা মুখস্থ করাবোই, সাথে তোদেরকে আমি ডিরাইভ করে দেখাবো, ডেরিভেশন করে দেখাবো যে কি করে হলো। বুঝতে পারলি? কারণ ফিজিক্স পড়তে গেলে এখন তোদেরকে এইভাবেই পড়তে হবে, একদম ভেতর থেকে খুঁটে খুঁটে ওর ভেতরটুকু পুরোটা তোকে একদম বের করে পুরোটা বুঝে নিতে হবে ওর ভেতরে কি কি আছে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে ডেরিভেশন বা অবকলন অবকলন যদি তোকে প্রথমেই বুঝতে হয়, আমি শুরু করছি লেখচিত্র দিয়ে। একটু কয়েক মিনিট আমি লেখচিত্র সম্পর্কে বলে দিই, তাহলে ডেরিভেশন বোঝানোটা জটিল হয়ে যাবে। তোরা এইরকম সমীকরণ তো জানিস, y ইকুয়াল টু mx। কখনো এই সমীকরণ তোরা দেখেছিস? এই যে y ইকুয়াল টু mx এই যে সমীকরণটা, এটাকে যদি লেখচিত্রের আকারে ড্র করা যায় এবং এইদিকে x অ্যাক্সিস এইদিকে y অ্যাক্সিস যদি এইরকম ভাবে রাখা যায়, তাহলে এই সমীকরণটার লেখচিত্রটা হয় একটা মূলবিন্দুগামী সরল রেখা। ঠিক আছে? তোরা ফিজিক্যাল সায়েন্সে, যারা ফিজিক্যাল সায়েন্স বুঝে বুঝে পড়েছিস অ্যাকচুয়ালি, তারা জানবি যে ফিজিক্যাল সায়েন্সে অনেক গ্রাফ করতে হয়েছিল, সেই গ্রাফগুলো কোনটা সরল রেখা হয়, কোনটা পরাবৃত্ত হয়, কোনটা অধিবৃত্তাকার হয়, তার কিছু নিয়ম ছিল, আমি তো অলরেডি শিখিয়েছিলাম যদিও। তো এই যে y ইকুয়াল টু mx এই যে সমীকরণটা, এটা একটা সরলরেখার সমীকরণ। এবং শুধু সরলরেখার সমীকরণ নয়, এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে মূল বিন্দু দিয়ে যাবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? যদি
y ইকুয়াল টু mx না থেকে y ইকুয়াল টু mx প্লাস c থাকে, c বলতে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা আছে এখানে, তাহলে এটাও সরলরেখার সমীকরণ। তবে এইখানে একটুখানি চেঞ্জ কি বলতো, চেঞ্জ হচ্ছে যে এটা মূল বিন্দুগামী নয়, এটা এইরকম ভাবে যাবে। এইটাও একটা সরলরেখার সমীকরণ, বুঝতে পারলাম নিশ্চয়ই। এবার শোন, কোনো একটা সরলরেখার সমীকরণে এই যে y ইকুয়াল টু mx বা y ইকুয়াল টু mx প্লাস c, যে কোনো কিছু একটা লিখেছি আমি, ঠিক আছে। এই সমীকরণে ধরনে এই একটা পয়েন্ট আমি ইমাজিন করছি এ পয়েন্ট, ঠিক আছে, একটা আমি পয়েন্ট ইমাজিন করছি এ পয়েন্ট। এ পয়েন্টে তোকে আমি নতি বের করতে বলবো, যদি তোকে আমি নতি বের করতে বলি, এগুলো তোরা ম্যাথমেটিক্সে অলরেডি শিখবি, ম্যাথমেটিক্সে শেখানো হবে, ঠিক আছে। তো যাই হোক, যদি এরকম একটা সরলরেখা ড্র করি যার কোনো একটা পয়েন্ট এ, এখানে নতি বের করতে বললাম, তো নতি মানে কি, নতি মানে হচ্ছে যে পয়েন্টে বের করতে বললাম সেই পয়েন্টে তুই একটা স্পর্শক ড্র করবি ওই কার্ভটার উপরে। তো এই পয়েন্টে তুই যদি স্পর্শক ড্র করিস তাহলে সেই স্পর্শকটা কিন্তু এই লাইনের উপরেই থাকবে, কারণ এটা একটা লিনিয়ার, একটা সরল রেখা, সরল রেখার উপরে স্পর্শক টানতে গেলে সরল রেখার মধ্যেই থাকবে। তো এই সরল রেখাটা এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তো দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। এই অ্যাঙ্গেলটার যদি আমি ট্যানজেন্ট নিয়ে নিই, অর্থাৎ ট্যান থিটা, দ্যাট ইজ কল্ড নতি, এবং এই নতিটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই যে এমটা সেটা হচ্ছে ওই নতিটা, বোঝাতে পারলাম নিশ্চয়ই। এই ট্যান থিটা এটাই হচ্ছে নতি, আর এই নতিটাই হচ্ছে এম, এরকম ভাবে বের করা যায়, বুঝতে পেরেছি নিশ্চয়ই। ওকে, এবার দেখ, এটা তো সরলরেখার সমীকরণ হলো। এরকম ভাবেই যদি তোকে একটা বৃত্তের সমীকরণ আঁকতে হয়, এক্স ওয়াই, এরকম ধর তোকে একটা বৃত্তের সমীকরণ, এই ধরনের একটা বৃত্ত, একটা বৃত্তের সমীকরণ যদি তোকে করতে হয়, তাহলে বৃত্তের সমীকরণের বৃত্তের লেখচিত্রের যে সমীকরণটা হবে সেটা এরকম, এক্স মাইনাস আলফা স্কোয়ার ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে আলফা বিটা হচ্ছে কেন্দ্রটার স্থানাঙ্ক, আর এ মানে হচ্ছে তার রেডিয়াস মানে ব্যাসার্ধটা, বুঝতে পারলাম। তো এইরকম বিভিন্ন সমীকরণ আছে, যে সমীকরণগুলো দেখে আমরা ডিসাইড করে নিতে পারি যে তার শেপটা কেমন হয়। ওকে, এরকমই একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এরকম ধরনের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণটাকে বলা হয় অধিবৃত্তের সমীকরণ, এটাকে বলা হয় অধিবৃত্ত। এগুলো নিয়ে ম্যাথমেটিক্সের ডিটেলস ক্লাস আছে, বাট যেহেতু লাগবে তাই আমি একটুখানি বলে দিচ্ছি। এটাকে বলা হয় অধিবৃত্তের সমীকরণ। এবার অধিবৃত্ত দেখতে কেমন হবে মোটামুটি একটু দেখে রাখ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো অধিবৃত্ত দেখতে হবে এইরকম, ঠিক আছে, এটা হলো অধিবৃত্তের সমীকরণ, বুঝতে পারছি আমি, মাথায় ঢুকলো। এটা হলো অধিবৃত্তের সমীকরণ। এই যে এই লেখচিত্রগুলো ড্র করেছি, এই লেখচিত্রগুলোর ক্ষেত্রে তুই যদি খেয়াল করিস, এই লেখচিত্রটা প্রথম যে লেখচিত্রটা, এই প্রথম লেখচিত্রটার এ বিন্দুর জন্য নতি বের করতে গেলে অ্যাঙ্গেলটা একই ক্রিয়েট করছে। এখানে তুই যদি বি বিন্দু নিয়ে নিস তার জন্য অ্যাঙ্গেলটা সেম ক্রিয়েট করছে, এ আর বি দুজনের জন্য কিন্তু অ্যাঙ্গেল সেম ক্রিয়েট করছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই হবে। কিন্তু তুই যদি এইটার ক্ষেত্রে চলে আসিস, এটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে যদি নতি বের করতে হয় তাহলে এ পয়েন্টে একরকম নতি হবে, বি পয়েন্টে একরকম নতি হবে। তার কারণ এ পয়েন্টে নতি বের করতে গেলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করবি, মানে কি করবি, স্পর্শক টানবি, ঠিক আছে। কিভাবে স্পর্শকটা টানবি, এরকম ভাবে স্পর্শকটা টানবি, এইভাবে স্পর্শকটা টানবি, তাহলে এই স্পর্শকটা একটা অ্যাঙ্গেল করবে, দেখ এই স্পর্শকটা একটা অ্যাঙ্গেল করছে, আমি এটাকে বলে দিলাম মাইনাস থিটা এ। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে, সরি এটা মাইনাস নয়, এটা প্লাস, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এটা হচ্ছে থিটা এ। সিমিলারলি বি পয়েন্টে যদি আসে তাহলে বি পয়েন্টে একটা স্পর্শক ড্র করবে এরকম ভাবে, বি পয়েন্টে স্পর্শক ড্র করলে এই সমস্ত জায়গায় টাচ করবে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটাকে বলবো থিটা বি। বল বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। তাহলে এই লেখচিত্রটার ক্ষেত্রে এক একটা পয়েন্টের জন্য অ্যাঙ্গেল এক এক রকম, তার মানে এক একটা পয়েন্টের নতি এক এক রকম, ঠিক আছে। নতি বিষয়টা বুঝতে পারলি, যে এর ক্ষেত্রে নতিটা ফিক্স নেই, বিভিন্ন পয়েন্টে নতির মান বিভিন্ন, সেটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। ওকে, আমি এরকম একটা সমীকরণ ড্র করব, এরকম একটা সমীকরণ আমি তোকে দেখাচ্ছি। ধর এরকম একটা সমীকরণ তুই পেলি যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার সাপোজ, বা তুই এরকম পেয়ে গেলি, ধরে নে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, যে কোনো একটা কিছু করলেই হলো। এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই করি বোঝানোর সুবিধার্থে, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই করলাম, ধর এরকম আমি একটা লেখচিত্র পেলাম। তার মানে সমীকরণ পেলাম। তাহলে এর যে লেখচিত্রটা হবে সেই লেখচিত্রটাকে যদি ড্র করে দেখানো যায়, আমি তোকে ড্র করে দেখিয়ে দিচ্ছি। এই দিকটা এক্স অ্যাক্সিস, এই দিকটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, তোরা লেখচিত্র তো করেছিস। তো এই দিকটা এক্স অ্যাক্সিস, এই দিকটা ওয়াই অ্যাক্সিস, যদি এই লেখচিত্র ড্র করা যায় তাহলে লেখচিত্রটা এইরকম হবে। এটাও কিন্তু একটা অধিবৃত্ত, ঠিক আছে, এটাও একটা অধিবৃত্তের সমীকরণ। মানে অ্যাকচুয়ালি যার স্কোয়ার আছে তার দিকে নিয়ে যাবি না, যার স্কোয়ার নেই তার দিকে অ্যাক্সিসটা হবে, এরকম ভাবে মনে রাখবি আর কি, মনে রাখার জন্য বলছি। সিমিলারলি এখানে দেখ এক্স এর স্কোয়ার নেই, তাই এক্স এর দিকে এরকম ভাবে বাকি দিয়েছি, ঠিক আছে, বোঝাতে পারলাম।
তো এখানেও সেরকম একই রকম ভাবে যদি এই পয়েন্ট আমাকে বের করতে হয়, এই পয়েন্টে কি বের করতে হয়, ধরুন এই পয়েন্টে আমি কিছু বের করতে চাইছি, নতি বের করতে চাইছি এই পয়েন্টে, তাহলে কি করতে হবে, এখানে একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শকটা যে অ্যাঙ্গেল করবে, দ্যাট ওই অ্যাঙ্গেলটা ট্যানজেন্ট যদি নিয়ে নিই তাহলে সেটাকে বলা হবে যে ওই বিন্দুতে ওই লেখচিত্রটার নতি। তো এর ক্ষেত্রেও নতি আলাদা আলাদা হবে। তাহলে নতি বিষয়টা বুঝতে পারলি বা ট্যানজেন্ট বিষয়টা বুঝতে পারলি। এবার শোন, এত কিছু যখন হয়ে গেল, এবার আমি ধীরে ধীরে ডেরিভেশনের মধ্যে ঢুকবো, সেটা বোঝানোর জন্য আমি এই স্টেপগুলো ধীরে ধীরে তোদের সাথে করছি। ঠিক আছে, এর পরের যে স্টেপটা সেটা দেখ। নেক্সট স্টেপে দেখবি, ধরে নে আমি এদিকে এদিকে ধরে নে আমি টাইম নিয়েছি, এক্স অ্যাক্সিস নিলাম না, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের বদলে সময় নিলাম। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি ধরে নে দূরত্ব, দূরত্ব, ঠিক আছে, এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো একদিকে সময় নিয়েছি, একদিকে দূরত্ব নিয়েছি। এবার শোন, কোনো একটা গাড়ি সে সময় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার দূরত্ব চেঞ্জ হচ্ছে, গাড়িটা ধর মুভমেন্ট করছে, গাড়িটার মধ্যে একটা মোশন আছে, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু গাড়িটার মধ্যে যে গাড়িটার যে ডিস্টেন্স সেটা চেঞ্জ হচ্ছে। তো গাড়িটার যে ডিস্টেন্স চেঞ্জ হবে তার একটা লেখচিত্র হবে, মানে সেগুলোকে যদি প্লট করি একটা লেখচিত্র পাওয়া যাবে। তো বিভিন্ন রকম হতে পারে, আমি ধরে নিচ্ছি যে লেখচিত্রটা এইরকম ধরনের হবে। ধরে নিচ্ছি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য যে লেখচিত্রটা এইরকম ধরনের হবে, মানে সময়ের সাথে সাথে দূরত্ব এইভাবে পরিবর্তিত হচ্ছে। প্রথম দিকে সময়ের পরিবর্তনে দূরত্বের প্রায় পরিবর্তন হচ্ছিল না, সময় একটু পরিবর্তনে দূরত্ব একটু বাড়লো, আর একটু পরিবর্তন আর একটু বাড়লো, এখানে এসে দূরত্ব অনেক বেড়ে গেল। তো এরকম ভাবে একটা লেখচিত্র হয়েছে। এই লেখচিত্রটা অবশ্যই পড়া মানে অধিবৃত্তের লেখচিত্র, বুঝতেই পারছিস তুই, প্যারাবোলা। তো এই যে লেখচিত্রটা, এখান থেকে আমি তোকে বের করতে চাই, মানে আমি তোকে বললাম যে তুই এখান থেকে বের কর দ্রুতি। কি বের করবি? দ্রুতি বা স্পিড বের করবি। দ্রুতি বা স্পিড, দ্রুতি বা স্পিড, হ্যাঁ, স্পিড আর বেগ এক কথা নয়। দ্রুতি মানে হচ্ছে স্পিড। তো দ্রুতি ওয়ার্ডটা আমরা সাধারণত ডে টু ডে লাইফে বলি না, আমরা স্পিড বলে থাকি। তো দ্রুতি বা স্পিড যদি বের করতে বলি, তো তুই কি করবি, দ্রুতি বা স্পিড এরকম ভাবে বের করবি যে দ্রুতি বা স্পিড যদি ভি হয়, তাহলে ভি মানে হচ্ছে ওপরে অতিক্রান্ত দূরত্ব, মানে কতটা দূরত্ব অতিক্রম করলো, আর নিচে তুই লিখবি সময়, মানে কতটা সময় অতিক্রম করলো, কতটা সময় পার করলো, অতিবাহিত করলো, কতটা দূরত্ব অতিক্রম করলো আর কতটা সময় অতিবাহিত করলো। এবার কোনো একটা পয়েন্ট, কোনো একটা গাড়ি সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ধরে এ থেকে বিতে গেল। আচ্ছা মনে রাখবি এটা কিন্তু ওই গাড়িটা যাওয়ার রাস্তা না। হ্যাঁ, অনেকেই ভাবতে পারিস এটা যে এটা হলো গাড়িটা যাওয়ার রাস্তা, যে এই রাস্তা বরাবর এ থেকে বিতে যাচ্ছে, এটা রাস্তা নয়। এটা একটা লেখচিত্র যেখানে সময়ের সাথে দূরত্বের যে সম্পর্কটা সেটাকে দেখানো হয়েছে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দূরত্ব কিভাবে পরিবর্তন হচ্ছে। এটা কোনো রাস্তা নয়, বোঝা গেল? রাস্তা ইন রিয়াল লাইফ আছে, রাস্তা আমি আঁকি এখানে। তাহলে এ এ পয়েন্টে এ পয়েন্টে একটা সময় ছিল, সেই সময় একটা ডিস্টেন্স ছিল, তাই তো? যখন বি পয়েন্টে আসলো তখন বি পয়েন্টে একটা সময় আছে, সেই সময়ের জন্য একটা ডিস্টেন্স আছে। বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? তো আমি চাইলাম কি, স্পিড মানে দ্রুতি বের করতে। তো তুই কি করবি, এ থেকে বি তে যাওয়ার সময় মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে এই দুটো পজিশনের এই দুটো বিন্দুর মধ্যে সময়ের একটা গ্যাপ তৈরি হচ্ছে, দেখ এখানে, এখানে একটা সময়ের গ্যাপ তৈরি হচ্ছে। এই সময়ের গ্যাপটাকে আমি বলে দিচ্ছি ডেল্টা টি। এই ডেল্টা সাইনটা দিয়ে পরিবর্তনটাকে রিপ্রেজেন্ট করা হয়। মনে থাকবে তো, এই ডেল্টা সাইন দিয়ে আমরা কাকে রিপ্রেজেন্ট করব? পরিবর্তন। যে কোনো রাশির আগে যদি ডেল্টা দিয়ে দিই, ভেবে নিবি যে ওটা পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইখানে একটা সময়ের পরিবর্তন হলো ডেল্টা টি। ঠিক আছে, সিমিলারলি দেখ, যখন এ বিন্দুতে ছিল তখন ডিস্টেন্সটা ছিল এতটুকু, আর যখন বি বিন্দুতে আসলো তখন ডিস্টেন্স হলো এতটা। তার মানে ডিস্টেন্সেরও পরিবর্তন হয়েছে। এই ডেল্টা টি সময়ে ডিস্টেন্স কতটা পরিবর্তন হয়েছে? ডিস্টেন্স এতটা পরিবর্তন হয়েছে। বা আমি এখানে যেহেতু এস দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাই আমি এখানে এস লিখে দিচ্ছি, ডেল্টা এস। এতটা সময়ের এতটা দূরত্বের পরিবর্তন হয়েছে। তাহলে যদি বেগ বের করতে হয় আমি কি লিখবো, ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা তো বের করবো নাকি? ডেল্টা এস দূরত্বের পরিবর্তন হয়েছে আর ডেল্টা টি সময় পরিবর্তন হয়েছে, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি, এটাই তো স্পিড বা দ্রুতি, এটাই হচ্ছে স্পিড বা দ্রুতি। এবার বিষয়টা হলো যে তুই খেয়াল করে দেখ, এ থেকে যখন বিতে পৌঁছেছে, এ থেকে যখন বিতে পৌঁছেছে তখন কিন্তু সমান হারে যায়নি, মানে এ থেকে বিতে কিন্তু সমান হারে যায়নি। সমান হারে যায়নি মানে কি, মানে একক সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করেনি। সেটা তুই গ্রাফ দেখেই বুঝতে পারছিস যে হঠাৎ করে স্টিফ হয়ে গেছে, মানে যত বেশি সময়ে গেছি, যত পরের দিকে সময়ে গেছি, তত তাড়াতাড়ি দূরত্ব বাড়তে শুরু করেছে। তার মানে দ্রুতিটা কিন্তু ওভারঅল পথে কনস্ট্যান্ট ছিল না, দ্রুতিটা ওভারঅল পাথে কনস্ট্যান্ট ছিল না, মানে একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করেনি। বোঝাতে পারছি আমি নিশ্চয়ই? পারছি নিশ্চয়ই? তাহলে আমি যে দ্রুতিটা বের করলাম, সেই দ্রুতিটা এ থেকে বি এর মধ্যে একটা অ্যাভারেজ ভ্যালু বের করে নিয়েছি। এ থেকে বি এর মধ্যে একটা অ্যাভারেজ ভ্যালু ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই না? যদি আমাকে বলতো যে একেবারে এ পয়েন্টে যখন ছিল সেই মুহূর্তে স্পিডটা কত ছিল, তুই বাইক চালাচ্ছিস,
বাইক চালাচ্ছিস যখন, প্রথমে তো জিরো জিরো স্পিডে ছিলি, ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছিস 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 বাড়াচ্ছিস, দিয়ে একটা ম্যাক্সিমাম স্পিডে গেলি, 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিস। এবার তোর কোন একটা পার্টিকুলার মুহূর্তে একটা 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 ইনস্ট্যান্ট টাইমে তোর আমি স্পিড জানতে চাইলাম যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কত। তুই যাচ্ছিস, আমি তোকে দেখলাম এই মুহূর্তে স্পিডটা কত, ওই মুহূর্তে যেন টাইমটাকে থামিয়ে দে, ওই মুহূর্তে স্পিডটা কত ছিল। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তাহলে ওই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটাকে যদি আমি মেজার করতে চাই, ওই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটাকে যদি মেজার করতে চাই, তাহলে আমাকে কি করে মেজার করতে হবে? ধরে নে এটা হলো সেই গাড়িটা, ইমাজিন করে নে এটা একটা গাড়ি, গাড়িও কেমন হয়ে গেল, ধর এটা একটা ইমাজিন করে নে একটা গাড়ি, গাড়িটা এইদিকে চলছে, ঠিক আছে? এবার গাড়িটাতে স্পিড বাড়বে, গাড়িটা যখন কিছু সময় পরে এখানে আসবে, কিছু সময় পরে এখানে পৌঁছাবে, তো এখান থেকে এখানে কিছুটা ডিস্টেন্স কভার করবে, তাই না? কিছুটা ডিস্টেন্স কভার করবে, কিছুটা টাইমও কভার করবে। তো আমি বলতে চাইছি যে যখন এইখানেই ছিল সেই মুহূর্তে স্পিডটা কত। তো স্পিড বের করার জন্য তো তোরা পড়েছিস যে দূরত্ব অতিক্রম করতেই হবে। তো যখন এখানেই ছিল সেই মুহূর্তে তো দূরত্বের পরিবর্তনই হচ্ছে না, তাহলে কি স্পিড জিরো? বিষয়টা তা নয়। যখন ওইখানেই ছিল, মানে এই পয়েন্টেই যখন ছিল, এই পয়েন্টেই যখন ছিল, তখন তুই কি করবি বলতো? খুব কম সময়, এতটা কম সময়, এতটা কম সময় ইমাজিন করবি যে জিরোর খুব কাছে। এতটা কম সময়ে এই গাড়িটা কতটুকু ডিস্টেন্স কভার করেছে? খুব কম ডিস্টেন্সই কভার করবে। আরেকবার শুনে নে, যখন আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলছি, যে অ্যাট দ্যাট মোমেন্ট আমি স্পিডটা বের করতে চাই, তাহলে কি করব? তাহলে ওই সময়ের জন্য টাইমটাকে থামিয়ে দেবো, টাইম থামিয়ে দিলে তো জিরো হয়ে যাবে। তো তুই কি করি, খুব কম সময়ের ব্যবধান, যে এখান থেকে জাস্ট এখানে পৌঁছালো, দেখাতেও পারবো না আমি এখানে ছবিতে, যে এতটা কম সময়ের ব্যবধানে কতটা ডিস্টেন্স গেল। ঠিক আছে? মানে আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি বের করতে চাই, ভি ইনস্ট্যান্টেনিয়াস যদি বের করতে চাই, তাহলে আমি ডেল এস বাই ডেল টিটা তো বের করবোই, মানে পরিবর্তন। কিন্তু কখন বের করব? যখন ডেল টিটা প্রায় জিরোর কাছাকাছি হবে, যখন সময়ের যে পরিবর্তনটা এতটাই কম নেবে, এতটাই কম নেবে যে জিরোর কাছে। তো এটাকে লেখার নিয়ম হচ্ছে এরকম, লিমিট ডেল এস বাই ডেল টি। ঠিক আছে? এই যে এই যে সমীকরণটা আমি লিখলাম এখানে, লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি, এটাকে শর্টে লেখা যাবে এরকম ভাবে, ডিএস বাই ডিটি। আর এই চেহারাটাকেই বলা হয় ডেরিভেশন। কি বলা হয় এটাকে? ডেরিভেশন। এটা কার ডেরিভেশন হয়েছে? এটা ডিস্টেন্সের, মানে অতিক্রান্ত দূরত্বের ডেরিভেশন হয়েছে, এস এর ডেরিভেশন হয়েছে। এটাকে যখন তুই বলবি, এইভাবে বলবি না যে ডিএস বাই ডিটি, একদমই ভুল কথা। তুই বলবি ডি ডিটি অফ ডিএস। কি বলবি এটাকে বলার নিয়ম? ডি ডিটি অফ এস, এরকম বলবি, ডি ডিটি অফ এস। তো ডি ডিটিটা হলো একটা অপারেটর। হ্যাঁ, এই অপারেটরটা কি ধীরে ধীরে বুঝতে পারবি, এই অপারেটর বিষয়টা ম্যাথমেটিক্সে আসছে, ধীরে ধীরে বুঝতে পারবি যে অপারেটরটা কি। এটা কোনো ডিভিশন নয়, ডিএস বাই ডিটি কোনো ডিভিশন নয়। এখানে ডিভিশন ছিল, কিন্তু যখনই আমি লিমিট ডেল টি টেন্স টু জিরো করেছি, এটা কিন্তু আর নর্মাল ডিভিশন থাকলো না, এটা নিয়মটাই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? ডিএস বাই ডিটি, এবং এই টার্মটাকে আমরা ডেরিভেটিভ বলবো। বলার নিয়ম কি বললাম? ডি ডিটি অফ এস বললাম। কি বললাম বলার নিয়মটাকে আমরা? ডি ডিটি অফ এস। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এই বিষয়টাকেই যেহেতু আমি এখানে ডিস্টেন্স আর টাইম এর রেসপেক্টে বললাম, এই বিষয়টাকেই ম্যাথমেটিক্সে তোরা এরকম ভাবে শিখবি, ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে? ডিওয়াই বাই ডিএক্স মানে এক্স, টাইমের জায়গাতে আমি কি লিখেছি? এক্স লিখেছি, টাইমের জায়গাতে এক্স লিখেছি, আর এস এর জায়গাতে কি লিখেছি? ওয়াই লিখেছি। ঠিক আছে? এবং ম্যাথমেটিক্সে এটাও উল্লেখ করা থাকবে যে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, এরকম ভাবে বলা থাকবে যে ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। ফাংশন মানে বুঝতে পারলাম না, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ওয়াই ওয়াই ইকুয়াল টু ধর এরকম আছে 4x², তাহলে এটা হলো, এই ওয়াইটা হলো এক্স এর একটা ফাংশন, মানে ওয়াইটা অ্যাকচুয়ালি এক্স দিয়ে তৈরি, এক্স এর উপর ডিপেন্ডেন্ট। সো ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। ঠিক আছে? এটা এরকম ভাবে ওয়াইটা থাকবে। তো সিমিলারলি আমি যে এখানে এস করেছি, এসটাও টাইমের একটা ফাংশন, সেই হিসেবেই করেছি। বোঝাতে পারলাম? আচ্ছা, ম্যাথমেটিক্সে তোদেরকে শেখানো হবে যে রুলসগুলো, ডেরিভেশনের কিছু রুলস, যেমন এরকম একটা ডেরিভেশনের রুলস থাকবে যে ডিডিএক্স অফ যদি এক্স স্কোয়ার করা যায়, এক্স স্কোয়ারের যদি ডেরিভেশন করা হয়, তাহলে এই ডেরিভেশনটা হবে 2x। ঠিক আছে? যদি এরকম হয় ডিডিএক্স অফ এক্স কিউব, এর ডেরিভেশনটা হবে 3x। এখন তোদের মনে হচ্ছে এগুলো কি করে হয়ে গেল? আমি এগুলো সব রুলস তোদের শিখিয়ে দেবো আজকে, তুই নিজে থেকে মনে করতে পারবি, তৈরি করতে পারবি। কয়েকটা জাস্ট ফর্মুলা বলে দেবো, সেইগুলো থেকে তুই নিজে থেকে তৈরি করতে পারবি। তবে তার আগে ফর্মুলাটা আসলো কোথা থেকে সেটা তো বলি, সেটা আগে বুঝিয়ে দিই, তারপরে এই পুরো বিষয়টা বলছি। ঠিক আছে? বুঝতে পেরেছিস নিশ্চয়ই এতদূর পর্যন্ত? এই বিষয়গুলো কিন্তু তোদের ক্লিয়ার করতেই হবে, আমি বারবার বলছি। ফিজিক্সের
কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এই জিনিসগুলো ক্লিয়ার করতেই হবে, কারণ এগুলো যদি ক্লিয়ার না করে তুই ফিজিক্স পড়তে শুরু করে দিস, তাহলে মাঝপথে গিয়ে বিভিন্ন জায়গায় প্রবলেম তুই করতে পারবি না, আটকে যাবি, থেমে যাবি। আর তখন যে সময়গুলোতে তুই থেমে যাবি, সেই সময়গুলোতে কিন্তু ফিজিক্সের প্রতি তোর ইন্টারেস্টটা হারাতে শুরু করবে, ফিজিক্স আর তখন তোর পড়তে ভালো লাগবে না। এই কারণেই প্রথম থেকেই বলছি বেসিক ম্যাথের ক্লাসগুলো, যতগুলো ক্লাস আমি দেবো সেগুলো দেখে নিবি। ওকে, নেক্সট, এবার যে বিষয়টা বলছিলাম শোন। এই সূত্রগুলো কোথা থেকে চলে আসলো, তাই না? শোন এবার, তোরা এটা তো পড়েছিস, তোরা যেটা জানিস সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তোরা এটা তো পড়েছিস যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি হয়? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হয়। জানিস নিশ্চয়ই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে তুই কি দিয়ে ডিফাইন করবি? ক্ষেত্রফলটাকে ওয়াই দিয়ে ডিফাইন করে দে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওয়াই। আর বাহুর দৈর্ঘ্য, দেখ তোরা যেটা জানিস অলরেডি সেইটা দিয়ে আমি শেখানোর চেষ্টা করছি, নতুন কিছু ভাবে বলতে চাইছি না। ক্ষেত্রফল ওয়াই আর বাহুর দৈর্ঘ্য এক্স। ওকে, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক হয় না, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, এটা তোরা জানিস। এবার শুনবি, মন দিয়ে শুনবি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়। আমি কি করলাম, এটার একটা গ্রাফ প্লট করলাম। যদি এটার গ্রাফ প্লট করতে চাই, তাহলে লেখচিত্রটা কেমন হবে জানিস? লেখচিত্রটা হবে এইরকম, এদিকটা ওয়াই অ্যাক্সিস হবে আর এদিকটা এক্স অ্যাক্সিস হবে। আমি বলেছিলাম যে যার স্কোয়ার নেই তার দিকে অ্যাক্সিসটা করার চেষ্টা করবি, তাহলে ওয়াই এর দিকে অ্যাক্সিসটা হলো। ওকে, তো এটা একটা লেখচিত্র হলো। এটা এর আগেও আমি তোদেরকে দেখালাম একটু আগেই যে এটা অধিবৃত্তের সমীকরণ, একটু আগে দেখালাম যে এটা অধিবৃত্তের সমীকরণ। যাই হোক, তো তুই বুঝতে পারলি যে এটার লেখচিত্র হবে এইরকম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার শোন, আমি কি করতে চাইছি যে এই যে এক্স মানে বাহুর দৈর্ঘ্যটা, এই বাহুর দৈর্ঘ্যটাকে সামান্য বাড়িয়ে দিতে চাইছি, একটু সামান্য বৃদ্ধি করে দেবো। মানে এক্স এর মানটাকে বাড়িয়ে, এক্স এর যে মানটা আছে এই মানটাকে বাড়িয়ে আমি কি করব, এক্স প্লাস ডেল্টা এক্স করে দেবো। কতটুকু বাড়ালাম বল? সামান্য ডেল্টা এক্স বাড়িয়েছি। সিমিলারলি আমি ওয়াই এর মানটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই করে দেবো। ওয়াই এর মানটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো, কি করে দেবো? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই করে দেবো। বাড়াইনি অ্যাকচুয়ালি, যদি আমি বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দিই তাহলে ক্ষেত্রফল অটোমেটিক বাড়বে। যদি বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দিই ক্ষেত্রফল অটোমেটিক বাড়বে, কারণ বাহু আগে বর্গক্ষেত্রটা ছিল এরকম, এখন বর্গক্ষেত্রটা হলো এরকম, কিছুটা বেড়ে গেল ক্ষেত্রফলটা। বুঝতে পারলি? ওকে, এই সেই বিষয়টা। তাহলে যদি তোকে আমি বলি যে পরবর্তীতে ক্ষেত্রফলটা ওয়াই প্লাস ডেল ওয়াই, এই যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, মানে এক্স প্লাস ডেল্টা এক্স এর স্কোয়ার, তুই বুঝতে পারবি না তাহলে? বুঝতে পারবি তো? যেমনটা এখানে লিখেছি ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার, এখানে কি লিখছি? ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার। একদম বেসিক জিনিস বলছি, কিন্তু সব জায়গায় এগুলো শিখতে পারবি না, আমি বারবার বলছি। এগুলো ম্যাথমেটিক্স যেখানে শেখানো হবে সেই সমস্ত জায়গাতেও এই রকম ভাবে ভেঙে ভেঙে বলা হবে না, জাস্ট রুলস শেখানো হবে যে কিভাবে হয়, সেই সব জিনিসগুলো তোরা শিখবি কিন্তু। তো আমি ওই জন্য ভেঙে ভেঙে বলে দিচ্ছি, যেন মনের মধ্যে একটুও দ্বিধা না থাকে যে কেন করব এগুলো, কোথা থেকে আসলো, কি করছি, এরকম কনফিউশনটা যেন তোদের মনের মধ্যে না থাকে। এই কারণেই কিন্তু আমি ভেঙে ভেঙে পুরো বিষয়গুলোকে বলে দিচ্ছি। এবার আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু বইগুলোতেও পাবি না, ঠিক আছে? বইগুলোতেও পাবি না। তো সুতরাং মন দিয়ে দেখার চেষ্টা কর এবং আমার সাথে সাথে নোটও করে নিবি, কারণ এগুলো আর কোথাও থাকবে না, খাতায় দেখেই তোরা পরে এটাকে প্র্যাকটিস করবি। এই যে জিনিসটা আমি বের করলাম, এটা কি এরকম করতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকম তো করতেই পারি, সিম্পল জিনিস। বা এরকম করতে পারি যে এক্স স্কোয়ার মানেই হচ্ছে ওয়াই, আগে এক্স স্কোয়ার মানে কত ছিল? ওয়াই ছিল, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় লিখে দেবো ওয়াই, বাকি যা আছে রেখে দেবো, প্লাস ডেল এক্স তার হোল স্কোয়ার, বাকি এই বিষয়গুলোকে লিখে দিলাম। ওকে, তাহলে কি দাঁড়ালো একটু খেয়াল কর, এখানে এইরকম জিনিস আসলো যে ওয়াই প্লাস ডেল ওয়াই সমান সমান ওয়াই প্লাস টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স এর স্কোয়ার, এইরকম একটা জিনিস বেরালো। তুই বুঝতেই পারছিস ওয়াই ওয়াই ক্যান্সেল আউট করে দিবি, বিয়োগ করে দিবি, তাহলে পড়ে থাকবে ডেল ওয়াই সমান সমান টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার। ওকে, বুঝতে পারলি এতদূর পর্যন্ত? এবার মন দিয়ে শুনবি, আমি এই যে ডেল এক্স পরিবর্তনটা করেছি, এই ডেল এক্সটা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র মানে সামান্য একটু বৃদ্ধি করেছি। কতটা সামান্য বৃদ্ধি করেছি? কতটুকু বৃদ্ধি করেছি? এতটা কম বৃদ্ধি করেছি যে জিরোর খুবই কাছে হবে, মানে ডেল এক্স জিরো নয়, তবে জিরোর অনেক কাছে, সব থেকে কাছে যত হয় ইমাজিন করে তুই 0.0000 যা খুশি তুই ইমাজিন করতে পারিস, ঠিক আছে? তো সব থেকে কাছে ভ্যালু হচ্ছে সেই ডেল এক্সটা। তাহলে ডেল এক্স যদি জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু হয়, তাহলে ডেল এক্স এর স্কোয়ার করতে গেলে যে সংখ্যাটা পাবো সেটা আরো ছোট হয়ে যাবে। বুঝতে পারলি না? বলি, যদি আমি তোকে বলি 0.5
এর স্কোয়ার করি তাহলে এটা বড় হবে না ছোট হয়ে যাবে? তুই বলবি এটা ছোট হয়ে যাবে। কেন? স্কোয়ার করলে তো বড় হয়ে যায়। তুই করে দেখ, এটা স্কোয়ার করলে হবে 0.25। 0.5 বড় না 0.25 বড়? 0.5 বড়। তাহলে এটা স্কোয়ার করলে কিন্তু ছোট হয়ে গেল। অর্থাৎ একের থেকে ছোট যে সংখ্যাগুলো আছে 0 থেকে 1-এর মধ্যে দশমিকে, সেই সংখ্যাগুলোকে বর্গ করলে, কিউব করলে, পাওয়ার করলে গেলে কি হয়ে যায়, সেগুলো আরো ছোট হয়ে যায়। বোঝাতে পারলাম? তাহলে এই যে ডেল এক্সটা যে 0-র খুব কাছাকাছি, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা কিন্তু আরো অনেক ছোট হয়ে যাবে। এটা আরো অনেক ছোট হয়ে যাবে, এবং এতটা ছোট হয়ে যাবে, এতটা ছোট হয়ে যাবে যে এটাকে আমরা নেগলেক্টই করে দিতে পারি, বাদ। এদের সঙ্গে যোগ করা না যোগ করা সমান। বিষয়টা অনেকটা এরকম, অনেকটা এরকম যে তোর বয়স এখন কত? তোর বয়স এখন হচ্ছে 15 বছর, আমি ধরে নিচ্ছি। তোর বয়স এখন 15 বছর বা 16 বছর, 15 বছর আমি ধরে নিলাম। এবারে 15 বছর হয়ে জাস্ট একদিন হয়েছে, তো তুই ওই একদিনটাকে তোর বয়সের সাথে গিয়ে যোগ করবি? নর্মালি 15 বছরই বলবি, ওই একদিনটা তোর বয়সের কাছে কিছুই না। ঠিক সেই রকম যে এই পুরো সংখ্যাটার কাছে ডেল এক্স এর স্কোয়ার কিছুই না, এতটাই কম যে ওটাকে বাদ দিয়ে দিতে পারিস। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি এরকম লিখতে পারবো যে ডেল ওয়াই সমান সমান 2x ডেল এক্স, শুধু এইটুকু পড়ে থাকলো। বা তুই এরকমও লিখতে পারিস যে ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান 2x। এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা তখনই সম্ভব 2x যখন আমি ডেল এক্স এর ভ্যালুটা, প্রায় জিরোর কাছাকাছি নিয়ে নিয়েছি, তখনই এটা সম্ভব হয়েছে। তো এই জিনিসটাকে আমি জাস্ট এইভাবে লিখে দিলাম। আর এই লেখাটাকেই আমি লিখতে পারি যে dy dx সমান সমান 2x। কখনো dy বাই dx বলবি না, এই অভ্যাসটাই করবি না। দেখবি আমি মাঝে মাঝে dy বাই dx বলে দিই, আমার অভ্যাসটা হয়ে গেছে, খুব খারাপ অভ্যাস হয়ে গেছে। তো এটা একদমই বলা যাবে না। ফিজিক্সে যদিও বা চলবে, ফিজিক্সে যদিও বা আমরা এগুলোকে ডিভিশন ভেবে নিতে পারি, গুণ আছে ভেবে নিতে পারি, যে dy ভাগ dx আছে এরকম ভেবে নিতে পারি। ম্যাথামেটিক্সে কিন্তু একদমই চলবে না এগুলো। হ্যাঁ, এগুলোর মিনিংই আলাদা। সেই জন্য dy বাই dx বলা যাবে না। খুব বেশি হলে বলতে পারিস dy dx, বা বলতে পারিস ddx অফ y। তো ddx অফ y কত বেরোলো? 2x বেরোলো। দেখ আমি একটা সূত্র অলরেডি প্রমাণ করে দিয়েছি, এই যে সূত্রটা, ddx অফ y মানে x স্কোয়ার, এই যে y মানে x স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? 2x। দেখ অলরেডি প্রমাণ হয়ে গেছে 2x। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? ঠিক একই রকম ভাবে যদি আমি x কিউব ফাংশন নিতাম তাহলে এটা 3x ও প্রমাণ করা যেত, এটাকে 3x ও প্রমাণ করে দিতে পারতাম। বুঝতে পারলি? খুব চাপের বিষয় না? খুব চাপের বিষয়? একটু জাস্ট মানে জিনিসগুলোকে বুঝে নে। এগুলো যদি প্রথম দিকে বুঝে নিস, শেষের দিকে গিয়ে না মনে হবে যে হ্যাঁ তুই ঠিকঠাক শিখে এসেছিস, মনে হবে এরকম মনে হবে না যে কি হাবিজাবি জিনিস শিখছি, কেনই বা শিখছি, কোথা থেকে চলে আসলো এইসব জিনিস, এইগুলো তোদের মনে হবে না। এই কারণেই কিন্তু আমি এই কনসেপচুয়াল ক্ল্যারিটি গুলো তোদের আনাতে চাইছি প্রথম থেকেই, যে এই কনসেপচুয়াল ক্ল্যারিটি গুলো যেন তোদের থাকে। হুম, যাই হোক, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এবার সিমিলারলি বাকিগুলোকেও প্রমাণ করা যায়। এবার এত প্রমাণ যদি আমি করাতে শুরু করি তাহলে তো আমাকে ম্যাথমেটিক্সই পড়াতে হবে, ফিজিক্স তো আর আমি পড়াতে পারবো না। সেই কারণে আমি আর সব প্রমাণগুলোকে করব না, যেহেতু তোদের একটু কনফিউশন আমি দূর করে দিয়েছি। সুতরাং এখন আমি ফর্মুলাগুলোকে লিখে দিতেই পারি, এবং তোরা এটা মেনে নিতেই পারিস যে ওই ফর্মুলাগুলোকে প্রমাণ করা যায়, তাই না? যেমন বেশ কিছু ফর্মুলা আমি লিখছি। যদি ddx অফ x টু দি পাওয়ার n থাকে, কখনো মন দিয়ে শুনবি, যদি ddx অফ x টু দি পাওয়ার n থাকে, তাহলে এর ফর্মুলা হবে পাওয়ারটা সামনে আর ওপরে পাওয়ার -1 করে দিবি। ওপরের পাওয়ারটাকে সামনে আনবি, দিয়ে কি করবি? ওপরের পাওয়ারটাকে -1 করে দিবি। ওকে। 2 নাম্বার, যদি ddx অফ x টু দি পাওয়ার n আছে, যদি ddx অফ এরকম থাকে, ধর mx বা m, ধরেন আমি এরকম করে দিলাম m x টু দি পাওয়ার n ই করে দিলাম, তাহলে এরকম করে দিলাম, যেখানে mটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা যেটা x টু দি পাওয়ার n এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে। এমটা কি? একটা সংখ্যা। তাহলে তুই কি করবি? এমটাকে বাইরে বের করবি, এম এর কোনো দোষ নেই, এমটাকে বাইরে বের করে দিবি, দিয়ে তুই করবি ddx অফ x টু দি পাওয়ার n, মানে এটার ডেরিভেটিভ যেমনটা এখানে ছিল সেরকম ভাবে করবি আবার। ঠিক আছে? মানে যদি কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট গুণ থাকে, কনস্ট্যান্টের কোনো দোষ থাকবে না, ওকে বাইরে বের করে দিবি, ও ডেরিভেশনের কোনো পার্ট না, ওকে ডেরিভেশন থেকে বাইরে বের করে দিবি। মনে থাকবে নিশ্চয়ই? মনে রাখার জন্য বলে দিচ্ছি আমি তোদের। আচ্ছা, যদি ddx অফ সাম কনস্ট্যান্ট থাকে, খেয়াল কর এখানে শুধু কনস্ট্যান্ট, কোনো ফাংশন নেই, x যুক্ত টার্ম নেই, তাহলে এটা হয়ে যাবে 0। ddx অফ কনস্ট্যান্ট 0, ddx অফ কনস্ট্যান্ট 0। যদি এরকম থাকে ddx অফ x, তো ddx অফ x এটাকে এরকম ভাবেও লেখা থাকতে পারে dx dx, নট dx বাই dx, dx dx ইজ ইকুয়াল টু 1। তুই ভাবতে পারিস এরকম এরকম ভাবে কেটে দিয়েছি, কাটাকাটি করে 1 হয়েছে, অ্যাকচুয়ালি তা হয়নি, বাট তুই মনে রাখার জন্য করতে পারিস। ddx অফ x থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝতে পারলি? এই ফর্মুলাগুলো লিখে রাখবি, ফিজিক্সে কিন্তু এগুলো কাজে লাগবেই, আর এগুলো পরে ম্যাথমেটিক্সে শিখবি, ওই জন্য আমি আগে করে দিচ্ছি।
5 নাম্বার, যদি ddx অফ এক্সপোনেনশিয়াল টার্ম থাকে e টু দি পাওয়ার x, এই সংখ্যাটার সাথে পরিচিতি আসবে, ধীরে ধীরে তোদের পরিচিতি আসবে। ddx অফ e টু দি পাওয়ার x এক্সপোনেনশিয়াল টার্ম, তাহলে মনে রাখবি এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হবে। ddx অফ e টু দি পাওয়ার x অলওয়েজ e টু দি পাওয়ার x। ওকে। 6 নাম্বার, ddx অফ log x যদি করতে হয়, ddx অফ log x করলে হয়ে যাবে 1/x। ddx অফ log x কি হবে বল? 1/x। 7 নাম্বার, যদি ddx অফ এরকম থাকে sin x। 8 নাম্বার, ddx অফ cos x যদি এরকম থাকে, মানে দেখ ত্রিকোণমিতিক ফাংশন ঢুকিয়ে দিলাম কিন্তু x যুক্ত টার্ম, মানে x এর ফাংশন। তো যদি এরকম কোনো ফাংশন থাকে তাহলে এর ডেরিভেটিভ করলে আসবে cos x আর এর ডেরিভেটিভ করলে আসবে sin x, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস। যাদের সি আছে সামনে, মানে সি যুক্ত টার্ম যাদেরকে আমি ডেরিভেটিভ করবো তাদের সামনে মাইনাস হবে, মনে রাখার জন্য বললাম তোদের। ওকে। যদি এরকম থাকে ddx অফ tan x, অথবা যদি থাকে ddx অফ cot x, তাহলে কি হবে মনে রাখ। এখন তোদের মনে হচ্ছে তাহলে এখানে cot x হবে, এখানে মাইনাস tan x হবে, এটার মতো না। ddx অফ tan x করলে হবে sec স্কোয়ার x, আর ddx অফ cot x করলে হবে cosec স্কোয়ার x, সামনে মাইনাস। বল মনে রাখতে পারবি কিনা? আমার সাথে একবার রিপিট করে নে। অবশ্যই খাতায় লিখবি, ভিডিও পজ করে দিবি, পজ করে এই ফর্মুলাগুলোকে লিখে নিবি। যদি x পাওয়ারে কিছু থাকে, পাওয়ার সামনে চলে আসবে আর উপরে এক ঘাত কমে যাবে। যদি কনস্ট্যান্ট কোণ থেকে কনস্ট্যান্টকে বাইরে বের করে দেবো। যদি শুধু কনস্ট্যান্ট থেকে ডেরিভেশন হয় তাহলে 0 হয়ে যাবে। যদি শুধু x থাকে, মানে যার রেসপেক্ট করছি সেই আছে, 1 হয়ে যাবে। যদি এক্সপোনেনশিয়াল টার্ম থাকে, এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাজ ওয়েল এস এক্সপোনেনশিয়াল টার্মই থেকে যাবে। log x থাকলে 1/x হবে, sin x cos x, cos x থাকলে মাইনাস sin x, যেহেতু সামনে c আছে c যুক্ত টার্ম থাকলে সামনে মাইনাস হয়ে যাবে। tan x থাকলে sec স্কোয়ার x, cot x থাকলে cosec স্কোয়ার x, যেহেতু cot এর c আছে সামনে তাই সামনে মাইনাস করে দিয়েছি। মনে থাকবে তো? মনে থাকবে নিশ্চয়ই, নোট ডাউন করছিস আমার সাথে? নেক্সট, আরো বেশ কয়েকটা ফর্মুলা আছে, 10টা লিখালাম। সব আমি লিখাবো না, কারণ সব লেখাতে গেলে তো সম্ভব না এতগুলো একবারে করা। 11 নাম্বার, যদি কখনো এরকম থাকে ddx অফ sec x, অথবা যদি এরকম থাকে ddx অফ cosec x, তাহলে কি হবে? দেখ sec x থাকলে হবে sec x ইন্টু tan x। ওকে। আর cosec x থাকলে কি হবে? cosec x থাকলে হবে cosec x ইন্টু cot x, কিন্তু সামনে c আছে মানে মাইনাস হবে। মনে থাকবে তো? একবারে তো মনে থাকবে না, বারবার প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। 13 নাম্বার, যদি কখনো ddx অফ u প্লাস v পেয়ে যাস, আমি এইটা মিটিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে কপি করে নিবি, আমি এইটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি শোন এবার, যদি ddx অফ u প্লাস v পেয়ে যাস, যেখানে u আর v কোনো কনস্ট্যান্ট সংখ্যা নয়, কিন্তু কনস্ট্যান্ট হলে 0 করে দিতি, কনস্ট্যান্ট সংখ্যা নয়, u ইজ আ ফাংশন অফ x, v ইজ অলসো আ ফাংশন অফ x, মানে এরকম ধরে নে যে u টা আছে 4x স্কোয়ার, v টা আছে ধরে নে 5x প্লাস 7, বুঝতে পারলি? মানে u আর v কি x যুক্ত টার্ম, হ্যাঁ? তো এরকম যদি থাকে তাহলে তোকে ডেরিভেটিভটা কি করতে হবে? ইন্ডিভিজুয়াল u এর ডেরিভেটিভ করবি একবার, প্লাস দিয়ে একবার v এর ডেরিভেটিভ করবি। আমি এগুলো সব অ্যাপ্লিকেশন করাবো, চাপ নিস না, সব অ্যাপ্লিকেশন করবি আমার সাথে সাথে, তাহলেই বুঝিয়ে এই বিষয়গুলো কি হচ্ছে। প্লাস থাকলেই নয়, মাইনাস থাকলেও তাই হবে, ঠিক আছে? কিন্তু যদি এটা মাল্টিপ্লিকেশন থাকে ddx of u multiplied by v, যেখানে u v is a function of x not a constant, তাহলে u আর v যদি ডেরিভেটিভ, u আর v এর যদি ডেরিভেটিভ করি মাল্টিপ্লিকেশন করে, তাহলে কি হবে দেখ, একবার v কে কনস্ট্যান্ট রাখবি, du dx করবি, আর একবার u কে কনস্ট্যান্ট রাখবি, dv dx করবি। নিয়মটা বুঝতে পারলি? একবার v কে নরমালি গুণ করে u এর ডেরিভেটিভ করে দিবি, আর একবার u টাকে রেখে দিবি, তারপরে v এর ডেরিভেটিভ করে দিবি। আমি অ্যাপ্লিকেশনস করাবো, সব বুঝিয়ে দিবি। এটাই যদি এরকম থাকতো যে ddx অফ u বাই v, মানে ভাগ আকারে আছে, ঠিক আছে? তাহলে তুই কি করবি? নিচে করবি v স্কোয়ার, মানে নিচে হর যেটা আছে তার স্কোয়ার, তারপরে হর দিয়ে শুরু করবি du dx
মাইনাস ডিভিডিএক্স। এতক্ষণ পর্যন্ত তোদের মাথা হেজিয়ে গেছে, আমি বুঝতে পারছি। তোদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও মাথা হেজিয়ে যেত। না বুঝে আমি এত কিছু মুখস্থ করবো কেন? করতেই হবে। না বুঝে করতে হচ্ছে, তার কারণ দেখ, পুরোপুরি তো তোদেরকে না বুঝিয়ে ছাড়িনি, তাই না? অ্যাটলিস্ট একটা প্রমাণ তো আমি তোদেরকে দেখিয়ে দিয়েছি, যেটা আমার দেখানো দরকার ছিল না, যেটা ম্যাথামেটিক্স টিচারের কাছে তোরা শিখতি, সেটা অ্যাটলিস্ট একটা প্রমাণ আমি তোদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলো। এবার বাকিগুলো তো বুঝতেই পারছিস, তাহলে ওরকম ভাবেই হয়তো প্রমাণগুলোকে নিয়ে আসবে। সব প্রমাণ যদি এখন করাতে শুরু করি খুব মুশকিল। কিছু কিছু প্রমাণ তো এখানে নেইও, কিছু কিছু প্রমাণ হায়ার ম্যাথমেটিক্স এগুলো করবো আমরা। ঠিক আছে? তো এই হচ্ছে বেশ কয়েকটা ফর্মুলা, মোটামুটি 15টার মতো আমি ফর্মুলা লিখালাম, যেগুলো তোদের ফিজিক্সে কাজে লাগবেই লাগবে ডেরিভেশনের জন্য। এখন স্যার এগুলো কিভাবে কাজে লাগবে বুঝতে তো পারলাম না। দেখ আমি কিছু জিনিস তোদের বুঝিয়ে দিচ্ছি যে এগুলো কোথায় কাজে লাগতে পারে। ধর এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এস ইকুয়াল টু 2t স্কোয়ার। সিম্পল নিয়ে আগে ধর দেওয়া আছে এস ইকুয়াল টু টি স্কোয়ার, এরকম দেওয়া আছে, যেখানে এস মানে হলো দূরত্ব আর টি মানে হচ্ছে টাইম। অর্থাৎ দূরত্ব টাইমের সাথে এইরকম ভাবে ডিপেন্ডেন্ট। যখন সময় 1 সেকেন্ড, যখন সময় 1 সেকেন্ড তখন দূরত্ব হচ্ছে 1 এর স্কোয়ার মানে 1। যখন সময় 2 সেকেন্ড তখন দূরত্ব হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4। যখন সময় 3 সেকেন্ড তখন দূরত্ব হচ্ছে 9। মানে বুঝতে পারছিস তো যে এইরকম ভাবে ডিপেন্ডেন্ট, যে কোনো কিছু ডিপেন্ডেন্টই হবে, টাইমের উপর ডিপেন্ডেন্টই হতে হবে। ঠিক আছে? তবে ফাংশনটা আলাদা আলাদা হতে পারে, টি স্কোয়ার না হয় অন্য কিছু হতে পারে। তো এরকম ধর একটা ফাংশন দেওয়া আছে যে এসটা এইভাবে ডিপেন্ড করছে। এবার যে অবজেক্টটা বা যে বস্তুটা এই সমীকরণটাকে মেনে ডিস্টেন্স কভার করছে, সেই অবজেক্টটার যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করতে বলে তোকে, কি বের করতে বলে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মন দিয়ে শোন, ভি ইনস্ট্যান্টেনিয়াস বের করতে চাইছি, মানে অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তেই আমার চাই, গড় না, অ্যাভারেজ না, ওই মুহূর্তে। তাহলে ওই মুহূর্তে বের করতে গেলে কি করতে হবে? ওপরে করতে হবে দূরত্বের পরিবর্তন কত হলো, আর নিচে করতে হবে টাইমের পরিবর্তন। অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট যদি বের করতে হয়, তার মানে ডেল টি এটা খুবই কম নিতে হবে, প্রায় জিরোর কাছাকাছি। তো সেটা বোঝানোর জন্য কি লিখতে হবে? লিমিট ডেল টি টেন্স টু জিরো। আর এই পার্টটাকেই নাকি আমি লিখেছিলাম এরকম ডিএস ডিটি, ডেরিভেটিভ ফর্মে লিখেছিলাম তো। ব্যাস, এবার তুই কি করবি? ডি ডিটি রেখে দে। আর এস মানে কি ছিল দেখ, এস মানে ছিল টি স্কোয়ার, লিখে দিলি এটা। এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে। ফর্মুলা কোনটা ইউজ করবো স্যার? এই দেখ ফর্মুলা যদি মনে না পড়ে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মাথায় ঢুকলো? বুঝতে পারলি? চাপ লাগছে খুবই? তাহলে এটাকে ইউজ করে নে। পাওয়ারে দেখ এক্স এর জায়গাতে টি আছে, এইটুকু তো তুই বুঝে গেছিস, বড় হয়ে গেছিস যথেষ্ট। তাহলে এক্স এর জায়গাতে টি আছে, সেই হিসাবে যদি করিস তাহলে পাওয়ারটা সামনে আসবে, মানে 2 সামনে আসবে, তারপরে টি রাখবো, তারপরে পাওয়ারে 2 মাইনাস 1 করবো, তার মানে এটা 2t। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি হয়ে গেল? 2t হয়ে গেল। মানে এটাও টাইমের উপর ডিপেন্ড করছে। টাইম যদি 1 হয় তাহলে এখানে বসিয়ে দিবি, টাইম 2 হলে টি এর জায়গাতে 2 বসিয়ে দিবি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পেয়ে যাবি। কোথায় কাজে লাগছে বুঝতে পারছিস তো? ডেরিভেশন গুলোকে কোথায় কাজে লাগানো হচ্ছে? মাথায় ঢুকলো নিশ্চয়ই? নোট ডাউন করতে থাকবি। ওকে ওকে, নেক্সট এবার বলি শোন। নেক্সট যে বিষয়টা, এবার এবার আমি কিছু ফাংশন দিতে থাকবো এবং সেই ফাংশনগুলোকে সলভ করা শেখাবো। কোয়েশ্চেন নাম্বার 1, তোকে আমি লিখে দিলাম যে y মানে হচ্ছে 3x³ দিয়ে বললাম dy dx ফাইন্ড আউট কর। পারবি কিনা একটু চেষ্টা কর তো দেখি নিজেরা, দেখি তোরা এটা পারিস কিনা, একটু নিজেরা চেষ্টা কর। ভিডিওটা পজ করে নে, পজ করে নিজেরা কর। ওকে, পজ করে চেষ্টা করলি? দেখ কি করতে হবে, dy dx বের করতে বলেছে, তার মানে তুই এরকম লিখবি d dx অফ y এর জায়গায় লিখে দিবি এটা। ঠিক আছে? আমি ফর্মুলা লিখে লিখে দেখাচ্ছি তোদের। যদি d dx অফ এরকম থাকতো m x টু দি পাওয়ার n, তাহলে কি বলেছিলাম? এমটা বাইরে বেরাবে আর এক্স যুক্ত টার্মটাকে তুই আলাদাভাবে ডেরিভেটিভ করবি, বলেছিলাম তো। সেই জিনিসটাকে আমি এখানে কাজে লাগাবো, সেই জিনিসটাকে এখানে কাজে লাগাবো। আচ্ছা, 3টাকে রেখে দিলাম কনস্ট্যান্ট, ডি ডিএক্স অফ এক্স এর কিউব। বোঝাতে পেরেছি না? ওকে, 3 রাখলাম। এটার যদি ডেরিভেটিভ করি তাহলে কি বলেছিলাম? পাওয়ার সামনে চলে আসবে, 3 চলে আসলো সামনে, আর ওপরে পাওয়ার কি হয়ে যাবে বল? মাইনাস।
তাই তো? তো মাইনাস করে তুই একবারে 2ও লিখে দিতে পারিস। এখন বড় হয়ে গেছিস, এসব আর দেখাতে হয় নাকি? 9x²। তাহলে এইটা হচ্ছে dy/dx। কোয়েশ্চেন নাম্বার 1 এর এটা হলো dy/dx। বোঝাতে পেরেছি রে? খুব কঠিন কি? খুব একটা কঠিন নয়, তাই তো? এবার 2 নম্বরে একটা দিচ্ছি, তোরা ভিডিও পজ করে করে কিন্তু এগুলোকে নোট ডাউন করে নিবি। 2 নম্বর কোয়েশ্চেন দিচ্ছি একটা। y ইকুয়াল টু, ধরে নে y ইকুয়াল টু আমি দিলাম x প্লাস 2 তার স্কোয়ার। সিম্পল সিম্পল দিয়ে শুরু করছি। দেন ফাইন্ড আউট করতে বললাম dy/dx। তোরা ভিডিও পজ করে দে, ট্রাই কর। হয়ে গেছে ভিডিও পজ করে ট্রাই করা। এবার দেখ ddx অফ x প্লাস 2 স্কোয়ার। মজার বিষয় হলো এইরকম তো কোনো কিছু ছিল না, যা ছিল x এর পাওয়ারে ছিল, x প্লাস 2 এর পাওয়ার, জটিল হয়ে গেল। তুই এক কাজ কর, ddx রাখ আর a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করে দে। বাচ্চাদের মতো নিশ্চয়ই আর ফর্মুলা দেখাতে হবে না ভেঙে। এবার তুই আলাদা আলাদা ডেরিভেটিভ কর। ddx অফ x স্কোয়ার, যোগ থাকলে আলাদা আলাদা করতে হয় বলেছিলাম না, প্লাস 4 ddx অফ x প্লাস ddx অফ 4। শোন, x স্কোয়ারের ডেরিভেটিভ লিখেছি, 4x এর ডেরিভেটিভ লিখেছি, যেহেতু 4টা কনস্ট্যান্ট গুণ ছিল 4টাকে বাইরে বের করেছি, আর এখানে 4 এর ডেরিভেটিভ করেছি। মনে হচ্ছে যে 4টাকে কেন এখানে বের করলাম না? 4 একাই আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে ওর ডেরিভেটিভ হবে। কিন্তু যখন এরকম টার্ম হিসেবে থাকবে তখন 4টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করে দেবো। ওকে, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি আসবে? 2 সামনে, x এর পাওয়ারে 1 মাইনাস করলে, তাই তো? এটা 4, আর x এর ডেরিভেটিভ যদি করা যায় তাহলে 1 হয়ে যাবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যাবে 0। তার মানে এটা হচ্ছে 2x প্লাস 2, 2 কমন নিলে x প্লাস 2। এইটা হচ্ছে ডেরিভেশন। এগুলো তোর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে এই ডেরিভেশন। ফিজিক্সের এমন কোনো চ্যাপ্টার নাই যেখানে ডেরিভেশনের ইউজেস নাই। ঠিক আছে? আবিষ্কর্তাকে আমাদের স্যার আইজ্যাক নিউটন। ঠিক আছে? তিনি ডেরিভেশন আবিষ্কার করেছেন। ঠিক আছে? তবে তিনি যেভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করেছিলেন আমি সেইভাবে তোদেরকে ব্যাখ্যা করছি না। ওই রকম ফাংশনগুলোকে তুলে এনে যদি এখন ব্যাখ্যা করতে যাই তাহলে আর সায়েন্স পড়তে ইচ্ছা করবে না। হয়ে গেল সায়েন্স পড়া, এখানেই শেষ। সেই কারণে তোরা যতটুকু বুঝিস বা যা শিখে এসেছিস সেই লেভেল ধরে আমি তোদেরকে বোঝাচ্ছি। ওকে, চল এবার নেক্সট। এই প্রশ্নটাই আমি এখানে আরেকটা ট্রিক বলে দিচ্ছি যেটা কাজে লাগবে, বারবার কাজে লাগবে। এই প্রশ্নটা একটু অন্যরকম ভাবে করছি, শোন। y ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস 2 স্কোয়ার। ওকে, তুই dy/dx করবি, তাহলে করবি ddx অফ x প্লাস 2 স্কোয়ার। হুম, আচ্ছা, অর্থাৎ dy/dx বের করতে চাইছিস, না লিখলেও চলে এটা। তো এখানে তুই ডেরিভেটিভটা ফর্মুলাতে ভেঙে করেছিস তো। যদি এখানে স্কোয়ার না থেকে পাওয়ারে 1/2 থাকতো তুই কি করতি? পারতি করতে? ভাঙতে পারতি কোনো ফর্মুলাই? কিউব যদি থাকতো তাহলে স্যার ভেঙে দিতাম, 4 যদি থাকতো তবুও ভেঙে দিতে পারতাম বড় সড়ো করে। কিন্তু পাওয়ারে যদি 1/2 থাকে তুই কিভাবে ভাঙবি? ভাঙা যায়, এমন নয় যে ভাঙা যায় না, ভাঙা যায়, বাট শিখিসনি তুই। তাহলে এই ধরনের প্রবলেমকে যদি করতে হয় সেই রুলসটা কি দেখ। এই রুলসটা হচ্ছে এরকম, যে যার পাওয়ারে আছে সেটা তো একটা এক্স এর ফাংশন, শুধু এক্স নয় বাট এক্স এর ফাংশন। তুই কি করবি? ওই পুরো সংখ্যাটাকে মনে মনে এক্স ইমাজিন করে নে। তাহলে অ্যাকচুয়ালি এটা এক্স আছে, তার স্কোয়ার আছে, এক্স এর স্কোয়ার। এক্স এর স্কোয়ার যদি থাকে তাহলে 2 চলে আসবে সামনে, আর পাওয়ারে কি হয়ে যাবে? পাওয়ারে কি হয়ে যাবে? ওই 2 থেকে 1 মাইনাস হয়ে যাবে, মানে এটাকে তুই জাস্ট 1 লিখে দিতে পারিস, মানে কিছুই না, 1 মানে কিছুই না উপরে, এরকমটা লিখতে পারিস। এবার এখানে ভুলে গেলে হবে না যে তুই এক্স প্লাস 2টাকে এক্স ভেবেছিলি, তো যাকে তুই এক্স ভেবে নিয়েছিলি তাকে আরেকবার ডেরিভেটিভ করে দিবি। মাথায় ঢোকাতে পারলাম? যাকে তুই এক্স ভেবে নিয়েছিলি তাকে আরেকবার ডেরিভেটিভ করে দিবি। এগুলো তাড়াতাড়ি সলভ করার প্রসেস বলে দিচ্ছি, শর্টে কিভাবে করবি তোরা সেগুলো বলে দিচ্ছি। ওকে, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, দেখ 2x প্লাস 2। এবার এটা ডেরিভেটিভ কর না, একবার x এর ডেরিভেটিভ কর, 1 হয়ে যাবে, আর একবার 2 এর ডেরিভেটিভ কর, 0 হয়ে যাবে। তাহলে 2x প্লাস 2, দেখ তো সেম জিনিস বেরালো না? যেভাবেই কর সেম বেরাবে, যেভাবেই কর সেম বেরাবে। ঠিক আছে? একই রকম ভাবে আরেকটা প্রবলেম দিচ্ছি। কোয়েশ্চেন 2 হলো কোয়েশ্চেন 3। কোয়েশ্চেন নাম্বার 3, দেখ আমার যেগুলো আমার মাথায় আসছে সেগুলোই বলছি, যেগুলো তোদের কাজে লাগবে সেগুলো উল্লেখ করে দিচ্ছি।
এর বাইরে আপাতত এখন ফিজিক্সের জন্য করার দরকার নেই। ধর y ইকুয়াল টু এরকম আছে কিউব রুট এক্স প্লাস 4 ধরে নে। এটাকে যদি করতে হয় ডিওয়াই ডিএক্স বের করতে বললাম, তুই লিখবি ডিডিএক্স অফ এক্স প্লাস 4 তার কিউব রুট। আচ্ছা কিউব রুট মানে এটা তো, কিউব রুট মানে এটা তো পাওয়ারে, সূচকে তো করেই নিয়েছিস তোরা ক্লাস 9-এ। তাহলে কিউব রুট মানে এটা এক্স প্লাস 4 পাওয়ারে 1/3। কি বললাম, এটাকে এক্স ভেবে নিবি, যদি এটাকে এক্স ভেবে নিস তাহলে 1/3 চলে আসবে, আর পাওয়ারে কি হয়ে যাবে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 1/3 মাইনাস 1। ওকে, এবার যাকে তুই ধরে নিয়েছিলি অর্থাৎ এক্স প্লাস 4 তাকে আরো একবার ডেরিভেটিভ করে দিবি। বোঝা গেল? 1/3 এক্স প্লাস 4, এটা যদি বিয়োগ করিস কত হবে -2/3। এটা ডেরিভেটিভ কর, এক্স এর ডেরিভেটিভ করলে 1 আর 4 এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0। তার মানে কি হচ্ছে, এটা 1 হয়ে গেল, মানে 1/3 এক্স প্লাস 4 পাওয়ারের 2/3। দেখ বুঝতে পারলি কিনা? এই হচ্ছে ডেরিভেশন করার মেথড। এরকম ভাবে ডেরিভেশন গুলো করতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট থেকে আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, সব রকম যাতে ইউজ করতে পারিস তোরা। এবার একটা ইউভি ফর্মুলা ইউজ করে দেখাচ্ছি, একটু কমপ্লেক্স টার্মে যাচ্ছি। ধর কোয়েশ্চেন নাম্বার 4, ধর এরকম আছে y ইকুয়াল টু এক্স ইন্টু সাইন এক্স। খেয়াল করে এখানে এক্স যুক্ত টার্ম দুটো আছে, মানে দুটো ফাংশন মাল্টিপ্লাই হয়ে আছে, তাই তো? একটাকে তুই এরকম ভাবতে পারিস যে একটা হচ্ছে ইউ হয়ে আছে আর একটা ভি হয়ে আছে। ইউ আর ভি এর মতো লাগছে না? ফর্মুলা মনে পড়ছে? ইউ আর ভি এর ফর্মুলা মনে পড়ছে না? ইউ ইন্টু ভি থাকলে একবার ভি রেখে ডিইউ ডিএক্স, আর একবার ইউ রেখে ডিভি ডিএক্স। আশা করি মনে পড়ে গেছে। তো সেটাই করব, ডিওয়াই ডিএক্স সমান সমান এক্স রেখে দে ডি ডিএক্স অফ সাইন এক্স, তারপরে সাইন এক্স রেখে দে ডি ডিএক্স অফ এক্স। বল সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? খাতাটা উল্টা, খাতা উল্টে দেখ কি ছিল, সাইন এক্স এর ডেরিভেটিভ কি ছিল তাড়াতাড়ি দেখে বল। সাইন এক্স এর ডেরিভেটিভ কি ছিল? কস এক্স ছিল। সাইন এক্স এর ডেরিভেটিভ কি ছিল? কস এক্স। আচ্ছা সাইন এক্স রেখে দিলাম, এক্স এর ডেরিভেটিভ বরাবর বল, তোরাই বলবি এক্স এর ডেরিভেটিভ কি হবে? এক্স এর ডেরিভেটিভ সহজ তাই না, 1 হবে। ভেরি গুড, তাহলে কি থাকলো এখানে এক্স কস এক্স প্লাস সাইন এক্স, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম। বুঝতে পারলি? বোঝাতে পারছি আমি তোদেরকে? ওকে, এটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 যাদের এটা টুকা হয়ে যাবে তারা কোয়েশ্চেন নাম্বার 5টা করবি। কোয়েশ্চেন নাম্বার 5 আমি দিচ্ছি y ইজ ইকুয়াল টু, ধর একটা টার্ম দিই তোদের, একটু জটিল করার চেষ্টা করি। এরকম দিলাম এক্স কিউব ln x। এখন বলবি স্যার আমি ln x মানে বুঝি না। ln x মানে হচ্ছে log x বেসে ই, যদি লগের বেসে ই থাকে সেটাকে শর্টে ln বলা হয়। ঠিক আছে, লগের বেসে 10 থাকতে গেলে শুধু লগ বলা হয়। তো এটা হচ্ছে ln x, মানে তুই মনে মনে কি ভাবি লগ x আছে। এবার এটাকে ডেরিভেটিভ করতে দিলাম, করে আমাকে আনসার জানাবি কমেন্টে, করে আমাকে কমেন্টে আনসার জানাবি, দেখি আমার আগে করতে পারিস কিনা। ডিওয়াই ডিএক্স 5 নাম্বার কোশ্চেন লিখে আনসার বলবি। ডিওয়াই ডিএক্স কি হবে দেখি কার আগে হচ্ছে। প্রথমে এক্স কিউবকে রাখবো, ডি ডিএক্স অফ ln x করব, তারপরে ln x কে রেখে দেবো আর ডি ডিএক্স অফ এক্স কিউব করব। বোঝাতে পারলাম রে? এক্স কিউব থাক, ln x এর ডেরিভেটিভ কি লিখেছিলাম? খাতা উল্টা, খাতা উল্টে দেখ। ln x এর ডেরিভেটিভ কি করেছিলাম? 1/x করেছিলাম। ln x, এটা ডেরিভেটিভ কি হবে বল? পাওয়ার সামনে আসবে আর উপরে 1 কমে যাবে, তার মানে এটা হলো এক্স স্কোয়ার আর এটা হচ্ছে 3x স্কোয়ার ln x log x। আবার এই x এর সাথে x স্কোয়ারকে গুণ করে দিস না, কিউব হবে না, ওটা log x আছে। কোয়েশ্চেন নাম্বার 5 বুঝতে পারলি? এইরকম ভাবে ডেরিভেশন গুলো করতে হয়। ডেরিভেশন আমি আরো একটা ক্লাস নেব, আরো একটা ক্লাস আমি তোদের করাবো। ঠিক আছে, যাই হোক এই হচ্ছে তোদের বিষয়। এবার আমি বেশ কয়েকটা হোমওয়ার্ক তোদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো তোরা করবি। করে এই হোমওয়ার্ক গুলো করে তোরা কমেন্ট বক্সে লিখতে পারিস। কমেন্ট বক্সে অবশ্যই লিখবি। আমি যদি ঠিকঠাক হয়
লাভ রিয়াক্ট করে দেবো বা বলে দেবো যে কোনগুলো ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে। কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিয়ে আমি কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোরাও নাম্বার লিখে লিখে আনসারগুলোকে করবি। ঠিক আছে, চল প্রথম প্রশ্ন। y ইকুয়াল টু 3x² প্লাস 5x প্লাস 7, ডেরিভেটিভ করতে হবে সবগুলোর। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x² প্লাস 2, একটু কমপ্লেক্স বানাচ্ছি। 8 নম্বরে করবি y ইকুয়াল টু x³ e টু দি পাওয়ার x। 9 নম্বরে করবি y ইকুয়াল টু ধর আমি এরকম দিয়ে দিচ্ছি tan স্কোয়ার x করে দিচ্ছি। চেষ্টা করবি এগুলো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10-এ করবি y ইকুয়াল টু করবি x প্লাস 4 পাওয়ারে 4, x প্লাস 4 পাওয়ারে 4। কটা অঙ্ক দিলাম? 1 2 3 4 5টা দিলাম। এই 5টা করবি আর কমেন্টে আমাকে জানাবি, ঠিক আছে। যদি কেউ চাস যে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানাবি, জানাতে পারিস, তবে আমি আমার ফ্রি টাইম অনুযায়ী দেখে তোদের এই কোয়েশ্চেনের আনসারগুলো আমি চেক করে দেবো। বাট কমেন্ট বক্সে যদি করিস তাহলে তাড়াতাড়ি দেখাটা সুবিধা হবে আমার, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস অথবা কমেন্ট করতে পারিস, ঠিক আছে। আর বলে রাখি তোদেরকে, যদি ফিজিক্স নিয়ে তোদের কারো কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, একদম আমাকে জানাতে পারিস। হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছেই তোদের এখানে, হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারিস। আমি যতটা পারবো যতটা সম্ভব হবে তোদের সহযোগিতা করে দেবো, ঠিক আছে। লাস্ট বলে দিই, ফিজিক্সের ফার্স্ট সেমেস্টারের ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে। যদি কেউ এমন থাকিস যে আমার পেইড ব্যাচে অ্যাটেন্ড করবি, পেইড ব্যাচের কোর্সগুলোকে নিবি, পেইড ব্যাচে এই কারণেই কারণ পেইড ব্যাচে কন্টেন্ট একটু তাড়াতাড়ি কভার করানো হবে, যেহেতু এটা পেইড মানে আমাকে একটু ডেডিকেশনের সাথে সেখানে পড়াতে হবে, তো কন্টেন্ট একটু তাড়াতাড়ি কভার হবে। আর ফ্রিতেও অবশ্যই থাকবে, এমন নয় যে যারা কোর্স নিতে পারবি না ফ্রিতে কিছু পাবি না, ফ্রিতে অবশ্যই থাকবে, তবে কন্টেন্ট আসতে একটু দেরি হবে। তোদেরকে এই জায়গাটা একটু স্যাক্রিফাইস করতে হবে। বাকিটা তোরা ফ্রিতেও যা পাবি পেডেও তাই পাবি। কিন্তু যদি তাড়াতাড়ি সবকিছু শেষ করতে চাস তাহলে পেডে চলে আসিস, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পেড ভার্সনে চলে আসিস। কোর্স তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ডিটেলস যদি নিতে চাস তাহলে হোয়াটসঅ্যাপ করে রাখবি, মোবাইল নাম্বার শো করছে তোদেরকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবি, আর চ্যানেলে যদি নতুন থাকিস সাবস্ক্রাইব তো অবশ্যই করবি।